আচ্ছা, সব ঠিক আছে। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। মার্চেন্ডাইজ ইনভেন্টরির উপরে ক্লাস নিচ্ছিলাম। তোমাদের বাসায় অঙ্ক করতে গেলে যদি কোনো প্রবলেম ফেস করো, তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবা। হ্যাঁ, অনেক সময় হয় না যে বাসায় অঙ্ক করতে গেছো কিন্তু কোনো কিছু মিলাইতে পারতেছো না, বা একটা ছোট্ট প্রবলেমের কারণে অঙ্ক হচ্ছে না, তখন হোয়াটসঅ্যাপে আমাকে নক করে সলভ করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। লাস্ট ক্লাসে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি চ্যাপ্টার থেকে পিরিয়ডিক এবং পারপেচুয়ালে জাবেদা শিখেছিলাম। লিফো ফিফো মনে হয় পড়াইনি, না? একটু কমেন্টস করে জানাই তো যে লিফো ফিফো করিয়েছিলাম কিনা। গত ক্লাসে কি লিফো ফিফো করিয়েছিলাম, একটু জানাও। আর যারা শেয়ার করোনি একটু শেয়ার করে দাও, হ্যাঁ। গুপ্তা বলছে যে শেয়ার ডান, থ্যাংক ইউ গুপ্তা সাহা। আচ্ছা, যেসব ফ্রেন্ড জয়েন হয়নি তাদেরকে মেনশন দিতে পারো, তোমার ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিতে পারো। একটু কমেন্টস করে জানাই দাও যে লিফো ফিফো গত ক্লাসে করিয়েছিলাম কিনা, একটু কমেন্টস করে সবাই জানাও। আমরা লিফো ফিফো আজকে শুরু করব। এবং কি কি করাবো একটু বলে নিই। লিফো ফিফো করাবো, গ্রস মেথড, নিট মেথড করাবো, বায়ার্স কোম্পানি, সেলার্স কোম্পানি করাবো, আর বোর্ড কোশ্চেন, ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু অঙ্ক সলভ করাবো। তো প্রথমে আমি লিফো ফিফো দিয়ে শুরু করছি, কারণ এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা আসে মাঝে মাঝে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য লিফো ফিফো দিয়ে একটু শুরু করব। লিফো ফিফো এবং লিফো ফিফোর সাথে লিফো ফিফো করার পরে কিভাবে সেটা জার্নাল করতে হয় সেই জিনিসটাও আমরা শিখে ফেলবো। এই যে প্রবলেম 13, আহ এখান থেকে আমরা করব প্রবলেম 13। তো আমরা প্রথমে অঙ্কটা একটু পড়ে নিচ্ছি। প্রবলেম 13, এখানে লিফো ফিফো এভারেজ তিনটা মেথডেরই অঙ্ক আছে। দ্য ইনভেন্টরি রেকর্ডস অফ কোরাল কোম্পানি শো দ্য ফলোয়িং। এটা হচ্ছে কোরাল কোম্পানির একটা অঙ্ক। জানুয়ারি 1, বিগিনিং ইনভেন্টরি কনসিস্ট 12 ইউনিট, কস্টিং টাকা 48 পার ইউনিট। এখানে বিগিনিং ইনভেন্টরি বলতে বোঝাচ্ছে যে প্রারম্ভিক যে মজুদ পণ্য সেটা 12 ইউনিট, এবং তার দাম হচ্ছে 48 টাকা করে পার ইউনিট, প্রতি ইউনিটের দাম হচ্ছে 48 টাকা করে। আচ্ছা, তাহলে এখানে পারচেস, সেলস, অনেক ধরনের এন্ট্রি আছে। নিচে বলেছে অ্যাজিউম অল পারচেস অ্যান্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট। বলতেছে যে ধরে নাও যে সকল ক্রয় এবং বিক্রয় বাকিতে হয়েছে। সকল ক্রয় বিক্রয় কিসে হয়েছে? বাকিতে হয়েছে। 1 নম্বর বলেছে ইউজিং ফিফো পারপেচুয়াল ইনভেন্টরি প্রসিডিউর। ফিফো মেথডে আমাকে করতে হবে কম্পিউট কস্ট অফ গুডস সোল্ড। ফিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। আরেকটা ফিফো মেথডে করতে হবে, এখানে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ। তার মানে রিকোয়ারমেন্ট দুইটা, ফিফো মেথডে একটা কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, ফিফো মেথডে একটা জার্নাল করতে হবে। এই দুইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তাহলে আমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, এই কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য একটা ছক করতে হবে। লিফো ফিফোর ছক সেম, একই ছক। লিফো এবং ফিফোর একই ছক, তা ছকটা একটু মনে রাখতে হবে। ইন দ্য বুকস অফ কোরাল কোম্পানি, প্রথমে কোম্পানির নামটা লিখবা। প্রথমে কোম্পানির নামটা লিখবা, তারপরে লিখবা যে স্টোর লেজার অ্যাকাউন্ট, তারপরে ফিফো মেথড। লিফো হইলে লিফো মেথড। ডেট, পারচেস, কস্ট অফ গুডস সোল্ড, ইনভেন্টরি ব্যালেন্স বা শুধু ব্যালেন্স। ডেট, পারচেস, কস্ট অফ গুডস সোল্ড, ব্যালেন্স, এই ঘরগুলো ফিক্সড থাকবেই সবসময়। এই ঘরগুলো সবসময় থাকবে। তাহলে প্রথমে যেটা ছিল আমাদের 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে বলা বলা আছে যে বিগিনিং ইনভেন্টরি কনসিস্টিং 12 ইউনিট, 48 টাকা করে পার ইউনিট। তাহলে এইটা যেহেতু আমাদের বিগিনিং ইনভেন্টরি, আমরা যে ঘর করেছি একদম ব্যালেন্সের যে ঘরটা এখানে বসাবো। 12 ইউনিট 48 টাকা করে, দুইটা গুণ করলে টাকা কত হয়? 576 টাকা। আচ্ছা, এরপরে 5 তারিখে পারচেস করা হয়েছে 15 ইউনিট 49 টাকা করে। তাহলে 5 তারিখে আমরা পারচেসের ঘরে লিখবো, এই যে 5 তারিখ দিলাম পারচেসে, যে পারচেসের ঘরে 15 ইউনিট 49 টাকা করে গুণ করলে 775। যখন আমি পারচেস করব, ব্যালেন্সের এই টাকাটা আগে নিচে নামাবো। এই যে 12 ইউনিট 48 টাকা করে 576, এটাকে নিচে নামাবো।
নতুন করে যেটা 15 ইউনিট কিনলাম এটা আবার নিচ দিয়ে লিখে দিব যে 15 ইউনিট, এটা আবার 49 টাকা করে 735 টাকা। তাহলে আগে ব্যালেন্সের টাকাটা নামানোর পরে নতুন করে যেটা কিনেছি সেটা নিচ দিয়ে লিখে দিব। 5 তারিখের পরে আমাদের আছে 10 তারিখ। 10 তারিখ আবার বিক্রি করেছে 9 ইউনিট, 108 টাকা করে। যখন বিক্রি করব তখন বিক্রয়ের রেটটা দেখা যাবে না। লিফো ফিফো করার সময় বিক্রয়ের রেট নেওয়া যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই বিক্রি করব কোন রেটে? বিক্রি যখন আমি করব, এই যে 9 ইউনিট যে আমি বিক্রি করব, আমার ব্যালেন্সে যে রেট থাকবে এই ব্যালেন্সের রেট দিয়ে করব, ব্যালেন্সের রেট থেকে। আমি 9 ইউনিট যদি বিক্রি করি, প্রশ্ন হচ্ছে আমার ব্যালেন্সে তো দুই ধরনের পণ্য আছে, একটা 12 ইউনিট আর একটা 15 ইউনিট। 12 ইউনিটটা 48 টাকা করে, আর 15 ইউনিটটা 49 টাকা করে। ভাইয়া আমি কোনটা আগে বিক্রি করব? যেহেতু এটা ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফার্স্টেরটা আগে, অর্থাৎ এই 12 ইউনিট আগে বিক্রি করব। তাহলে 12 ইউনিট থেকে আমি 9 ইউনিট বিক্রি করছি, এই 12 ইউনিটের দাম 48 টাকা করে, তাহলে আমি 48 টাকা করে বিক্রি করব। অঙ্কে যদি রেট দেওয়া থাকে ওই রেট নিব না। 48 টাকা করে 12 ইউনিট, 9 ইউনিট বিক্রি করব 432 টাকা। তাহলে ব্যালেন্সে কয় ইউনিট থাকে? 12 থেকে যদি 9 ইউনিট আমি বিক্রি করে দেই তাহলে ব্যালেন্সে 3 ইউনিট, 48 টাকা করে 144 টাকা। আর নিচের 15 ইউনিট এটা তো বিক্রি করি না, এটা অবশিষ্ট রয়ে যাবে। এরপরে 12 তারিখ আবারও বিক্রি 7 ইউনিট, এখানেও রেট দেখবো না। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই রেটের কি কোনো কাজ নাই? আছে, যখন আমি জাবেদা করব তখন এই রেটের কাজ আছে, এখন লাগবে না, লিফো ফিফোতে লাগে না। তাহলে 7 ইউনিট যে বিক্রি করব, 7 ইউনিট যে বিক্রি করব উপর থেকে আগে আগে 3 ইউনিট, 48 টাকা করে। আর এই নিচ থেকে 4 ইউনিট, 49 টাকা করে। তাহলে ব্যালেন্সে থাকে 11 ইউনিট। এরপরে 20 তারিখে আমি কি করেছি, আবারও পারচেস করেছি 20 ইউনিট 50 টাকা করে। এটা পারচেসের ঘরে লিখবো। পারচেসের ঘরে 20 ইউনিট 50 টাকা করে, গুণ দাও 1,000 টাকা। তাহলে ব্যালেন্সে যে 11 ইউনিট ছিল এটাকে নিচে নামাইতে হবে। নতুন করে যে 20 ইউনিট কিনলাম এটা নিচে লিখে দিব। 22 তারিখে আবারও পারচেস করেছি 5 ইউনিট 51 টাকা করে, তাহলে 22 তারিখে 5 ইউনিট 51 টাকা করে 255। তাহলে ব্যালেন্সে 11 ইউনিট নিচে নামাও, 20 ইউনিট নিচে নামাও, আবার নতুন করে যে 5 ইউনিট এটা নিচ দিয়ে লিখে দিব। 30 তারিখে বিক্রি করেছে 20 ইউনিট, 110 টাকা করে, 110 আমরা দেখবো না। 20 ইউনিট বিক্রি করেছি কোথা থেকে? সবার প্রথমে 11 ইউনিট আগে বিক্রি করতে হবে 49 টাকা করে। 20 ইউনিটের মধ্যে 11 ইউনিট বিক্রি করে দিলাম, বাকি থাকে 9 ইউনিট। এই যে পরেরটা থেকে বিক্রি করব 9 ইউনিট, এটা 50 টাকা করে, তাহলে 9 ইউনিট 50 টাকা করে 450। অবশিষ্ট কি থাকে? এই 20 ইউনিট থেকে 9 ইউনিট বিক্রি করেছি, 11 ইউনিট থাকে, এটা 50 টাকা করে। আর নিচে 5 ইউনিট থাকে 51 টাকা করে। আমাকে যে কাজটা করতে হবে এই দুইটা যোগ করে নিচে বসাইতে হবে, 550 আর 255। আর কস্ট অফ গুডস সোল্ডের পুরো টাকা যোগ করতে হয়, একদম পুরোটা, একদম উপর থেকে নিচ পর্যন্ত কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা পুরোটা যোগ করতে হয়, যোগ করে নিচে লিখতে হয়। এখন আমার এই অঙ্কে শুধু কস্ট অফ গুডস সোল্ডটা চাইছে। যদি বলতো এন্ডিং ইনভেন্টরি তাহলে এটা যোগ করে এটাও বের করতাম। এন্ডিং ইনভেন্টরি চাইনি, শুধু কস্ট অফ গুডস সোল্ড চাইছে, তাহলে এই যোগটা করে দিলেই হবে। তাহলে 13 নম্বরটা আমরা করলাম লিফো। একটু কমেন্টস করে জানাও তো লিফো বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টস করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্টস করে বলো যে অঙ্কটা বোঝা গেছে কিনা। 10 তারিখে আমরা 9 ইউনিট বিক্রি করেছি, হ্যাঁ 10 তারিখ বুঝে দিতে বলেছো তানহা। আমরা 10 তারিখে বিক্রি করেছি 9 ইউনিট। তো 10 তারিখে যখন আমি 9 ইউনিট বিক্রি করব, বিক্রি করার সময় আমাকে দেখতে হবে বিক্রিটা কোথা থেকে করব, আমার গোডাউনে ব্যালেন্সে যে পণ্য আছে সেখান থেকেই তো বিক্রি করব। তো যখন আমি 10 তারিখে 9 ইউনিট বিক্রি করছি, আমার তখন ব্যালেন্সে দুই ধরনের পণ্য আছে, একটা 12 ইউনিট দাম 48 টাকা, 15 ইউনিট দাম হচ্ছে 49 টাকা করে। তা আমি উপর থেকে বিক্রি করবো, এই 12 ইউনিট থেকে আগে 9 ইউনিট বিক্রি করে দিব।
কারণ আমাদের বলেছে ফিফো মেথড, ফিফোতে হচ্ছে শুরু থেকে বিক্রি করতে ফার্স্ট থেকে। 9 ইউনিট 48 টাকা করে, 432 টাকা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, ডিপার্টমেন্টের নামটা একটু উল্লেখ করে দাও তো, কোন ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের কোনটা আসে, তাহলে আমি সেটা বলে দিব। হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট তুমি এটা একটু উল্লেখ করে দাও। এখন ফিফো করার পরে আমার কিন্তু আরেকটা রিকোয়ারমেন্ট আছে, জার্নাল করতে বলেছে, জার্নাল। সবাই একটু ডিপার্টমেন্টটা লিখে দাও, হ্যাঁ, কে কোন ডিপার্টমেন্ট। জার্নাল করতে বলেছে, তো জার্নাল করতে হবে। এটা কিন্তু পারপেচুয়াল মেথডের জার্নাল, পারপেচুয়াল ইনভেন্টরি, পারপেচুয়াল যদি আমরা গত ক্লাসে শিখেছি জার্নাল, বাট ফিফো থেকে কিভাবে জার্নাল করব সেই জিনিসটা এখন শিখবো আমরা। ওকে, সবাই একটু ডিপার্টমেন্টের নামটা লিখে কমেন্টস করো। তনুশ্রী বলেছে যে এন্ডিং ইনভেন্টরি বললে কোনটা যোগ করব, শুধু লাস্টের ঘরটা, শুধু লাস্টের ঘরটা যোগ করবা যদি এন্ডিং ইনভেন্টরি বলে, ঠিক আছে। যারা কমেন্টস করো নাই, ডিপার্টমেন্ট লিখে, হ্যাঁ, ডিপার্টমেন্ট লিখে কমেন্টস না করলে বোঝা যাবে না। ডিপার্টমেন্ট লিখে কমেন্টস করে দাও। সেভেন কলেজ না ন্যাশনাল, এটা তো লেখো নাই না, এটা একটু লিখে দিতে হবে যে সেভেন কলেজ নাকি ন্যাশনাল। আচ্ছা, চলো আমরা জার্নালটা দেখি। জার্নালের জন্য আগে ছক করে নিব। ইন দ্য বুকস অফ কোরাল কোম্পানি জার্নাল এন্ট্রিজ, ইন দ্য বুকস অফ কোরাল কোম্পানি জার্নাল এন্ট্রিজ আন্ডার ফিফো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো যখন আমি জার্নাল করতে যাব, একটা জিনিস মনে রাখবা, এই বিগিনিং এর কোনো জাবেদা হবে না। যখন আমি এই লিফো ফিফো থেকে জার্নাল করতে যাব, মনে রাখবা বিগিনিং এর কোনো জাবেদা হবে না। তাহলে কোথা থেকে করব? 5 তারিখ থেকে। পারচেস 15 ইউনিট, 49 টাকা পার ইউনিট। এই যে পারচেস করলাম 15 ইউনিট, 49 টাকা পার ইউনিট, এইটা দিয়ে আমি জাবেদা করব। তা যখন আমি পারচেস করব, তোমাদের মনে থাকার কথা যে পারপেচুয়াল মেথড, এটা তো পারপেচুয়াল মেথড। আমি যখন পারপেচুয়াল মেথডে পারচেসের জাবেদা করব, তখন সেই জাবেদাটা কি হবে মনে আছে? কোনটা ডেবিট কোনটা ক্রেডিট লিখে দাও তো। হ্যাঁ, সবাই দিয়েছো মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস, তাহলে এটা একটু মনে রাখবা, যখনই পারপেচুয়াল মেথড তখনই হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট বাকিতে হলে, ঠিক আছে। আর এখানে লেখা ছিল যে সব বাকিতে, একদম লাস্টে না বলা ছিল যে সব লেনদেন বাকিতে। তার এটা একটু মাথায় রাখবা যে সব লেনদেন বাকিতে। আচ্ছা, তাহলে আমরা জাবেদা দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, 5 তারিখ থেকে জাবেদা হবে, হ্যাঁ, 1 তারিখ থেকে না। ওপেনিং এর কোনো জাবেদা আমরা দিব না, হ্যাঁ, এটা মাথায় রেখো, ওপেনিং এর কোনো জাবেদা দিব না। 10 তারিখে বিক্রি করেছি, তোমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বিক্রয়ের দুইটা জাবেদা হয়। সেই জাবেদা কি মনে আছে যে বিক্রয়ের দুইটা জাবেদা হয়? কি কি জাবেদা বিক্রয়ের, দেখো তো দেখি, বিক্রয়ের কোন দুইটা জাবেদা হয়? পারপেচুয়াল মেথডে বারবার বলেছি বিক্রয়ের দুইটা জাবেদা হয়, পারপেচুয়াল মেথডে বিক্রয়ের দুইটা জাবেদা হয়। কোন দুইটা জাবেদা তোমার মনে আছে কিনা একটু লিখে দাও। পারপেচুয়াল মেথডে বিক্রয়ের কোন দুইটা জাবেদা হয়? এটা কিন্তু বাকিতে বিক্রয়, নিচে লেখা ছিল যে অ্যাজিউম অল পারচেস অ্যান্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট। তাহলে বাকিতে বিক্রি করা হয়েছে পারপেচুয়াল মেথডে। তাহলে বিক্রয়ের কোন দুইটা জাবেদা হবে একটু লিখে দাও, জাবেদা দুইটা দেখি মনে আছে কিনা তোমাদের। তানহা বলছে যে এক্সামের আগে কিভাবে কোশ্চেনের অ্যান্সার লিখবো এটা ক্লাস নিবেন। হ্যাঁ, পরীক্ষার আগে অবশ্যই আমি নিয়ে নিব যে থিওরির অ্যান্সার গুলো কিভাবে তোমাদের করতে হবে, পরীক্ষায় কমন না পাইলে কিভাবে লিখতে হবে, এগুলোর জন্য আমি খুব শীঘ্রই ক্লাস নিব। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পারপেচুয়াল মেথডে যে জার্নাল করাচ্ছি না, ন্যাশনাল ম্যানেজমেন্ট, তোমাদের কিন্তু এই জার্নালটা আসবে, পারপেচুয়ালের জার্নাল এইটা আসে। লিফো ফিফো একটু কম আসে, বাট জার্নালটা আসে। আচ্ছা, মিতু আক্তার কমেন্টস করেছো, ঠিক আছে। লাবণ্য কমেন্টস করেছো, লাবণ্যর কমেন্টসও ঠিক আছে।
তানহার কমেন্টস ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস বলেছে পারপেচুয়াল অ্যান্ড পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নিয়ম একই, কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য। হ্যাঁ, একই। এরপরে করবি বলেছে, করবিরটা ঠিক আছে। আর এই ফাহিমেরটা ঠিক আছে। তানহা পরীক্ষার আগে নিব, আমি নোটিশ দিয়ে নিব, হ্যাঁ, ক্লাসটা। তারপরে উর্মি সুলতানা ঠিক আছে। অর্পিতা তুমি তো অর্ধেক দিয়েছো, বাকি অর্ধেক তো দাও নাই। তারপরে মিতু তুমিও অর্ধেক দিয়েছো, বাকি অর্ধেক দাও নাই। আর এটা পারপেচুয়াল মেথড, এখানে দুইটা যাবে দেওয়া হবে, ঠিক আছে। রহিমারটা ঠিক আছে, বৃষ্টি ঠিক আছে, আয়শা ঠিক আছে, হ্যাঁ সবাই পারতেছো, ভেরি গুড। সবাই পারতেছো। যারটা ভুল গেছে একটু বলে দেই, সেটা হচ্ছে এ, এই যে আকাশ, তুমি একটা জাবেদা দিছো ভাইয়া, দুইটা জাবেদা হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো তাহলে আমরা বুঝে গেছি যে বিক্রয়ের দুইটা জাবেদা হবে। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আর একটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। প্রবলেম হলো টাকা। টাকা কিভাবে হবে? যখন আমি সেলসে জাবেদা করবো, এই যে 9 ইউনিট, এখন এই 108 টাকা দিয়ে গুণ দিব। 9 গুণ 108, 9 গুণ 108, যে কয় টাকা হয় প্রথম জাবেদায় বসাবো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এই জাবেদাটাই বসাবো। এই জাবেদাটায় বসাবো 9 গুণ 108 করে যে টাকা হয়। এই 108 আমরা কিন্তু লিফোতে, এই ফিফোতে নেই নাই, বাট এখন নিব। 9 গুণ 108, তাহলে দেখো 9 গুণ 108 করে কত হয়েছে? এই যে 972 টাকা। আর যখন কস্ট অফ গুডস সোল্ডে জাবেদা দিব, তখন কিন্তু 9 গুণ 108 না, তখন হচ্ছে 9 গুণ 48 কেনা দাম। কোথায় পাবো? ছক থেকে নিব। এই যে দেখো, 10 তারিখে যে বিক্রি করেছি, 48 টাকা করে বিক্রি করেছি না, 9 গুণ 48, 432। তাহলে এই কস্ট অফ গুডস সোল্ড থেকে টাকা নিয়ে বসাবা। কস্ট অফ গুডস সোল্ডে 10 তারিখে কয় টাকা আছে? 432। এই 432 টাকা তুমি বসাবা জাবেদার মধ্যে। কেনা দামের জাবেদা কস্ট অফ গুডস সোল্ড থেকে নিবা, ঠিক আছে। 10 তারিখের পরে 12 তারিখ আবারও বিক্রয়, আবারও দুইটা জাবেদা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট একটা, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা, দুইটা। তাহলে 7 ইউনিট 108 টাকা করে গুণ করে বসাবা। আর কস্ট অফ গুডস সোল্ড 12 তারিখের টাকাটা কোথা থেকে নিব? 12 তারিখে এই যে, 12 তারিখে এই যে দুইটা টাকা আছে, এই দুইটা যোগ করে বসাবা কেনা দামে কস্ট অফ গুডস সোল্ডে। 144 আর 196 দুইটা যোগ করে তারপরে বসাবা। এই যে দেখো, দুইটা যোগ করে 340 টাকা হয়। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে বাকি জাবেদাগুলো তুমি পারবা, এখানে আর কঠিন কোনো জাবেদা নেই। আবার পারচেসের জাবেদা আছে, এরপরে আবার পারচেস, আবার সেলস, তো এগুলো তুমি পারবা। তাহলে আমরা ফিফো শিখলাম। আচ্ছা, লিফো যদি করতে বলে তাহলে কি করব? আমরা তো ফিফো শিখলাম, লিফো যদি বলে যে লিফো করো, লিফো করতে গেলে ছক একই হবে। একই ছক, কোনো ছকের কোনো পার্থক্য নাই, সেম যা আছে হুবহু সেম, অ্যাজ ইট ইজ। তাহলে ভাইয়া পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে শুধু বিক্রয়, শুধুমাত্র বিক্রয়ের সময় পার্থক্য, শুধু বিক্রয়। কি পার্থক্য? আমরা যখন বিক্রি করি ফিফোতে, তখন তো এই 12 ইউনিট ফার্স্টের থেকে বিক্রি করেছি, কিন্তু লিফোতে লাস্টের থেকে, অর্থাৎ এই 15 ইউনিট আগে বিক্রি করতে হবে, লাস্টের থেকে বিক্রি করতে হবে, লাস্ট ইন ফার্স্ট আউট। এই 15 ইউনিট থেকে বিক্রি করতে হবে। অর্থাৎ পার্থক্য হচ্ছে ফিফোতে ফার্স্টের থেকে বিক্রি করে, লিফোতে লাস্টের থেকে বিক্রি করবো। তাহলে মোটামুটি এটা আমরা বুঝে ফেলেছি। তাহলে লিফো ফিফো একটু বাসায় বই থেকে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমরা একটু গ্রস মেথড নিট মেথডটা শিখে আসি। এটা কি গত ক্লাসে করাইছিলাম একটু বলবা? গ্রস মেথড নিট মেথড লাস্ট ক্লাসে করিয়েছিলাম কিনা মনে আছে? একটু বলো তো, গ্রস নিট লাস্ট ক্লাসে করিয়েছি কিনা। এবং বায়ার সেলার্স কোম্পানি করিয়েছিলাম কিনা, বায়ার সেলার্স আর গ্রস নিট এটা কি করানো হয়েছে? কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা ফিফো থেকে ওই যে ছক থেকে নিবা, হ্যাঁ, ছকের যে টাকাটা সেটা নিবা, ঠিক আছে আয়েশা। জান্নাতুল ফেরদৌস করবি বিক্রয়ের টাকা প্রথমে হচ্ছে যে অঙ্কের মধ্যে যে রেট দেওয়া থাকবে না, ধর আমাদের দেওয়া ছিল 9 ইউনিট 108 টাকা করে, তাহলে 9 গুণ 108 করে প্রথম জাবেদায় বসাবা। আর পরের জাবেদায়, পরের জাবেদার টাকাটা কোথা থেকে বসাবা?
ছক থেকে। তো কমেন্টস করে জানাও যে তোমরা আগের অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, অর্থাৎ লিফো ফিফো তোমরা পারবা কিনা। লিফো ফিফো পারবা কিনা একটু জানাও আমাকে। তাহলে বায়ার সেলার্স হয়েছে, গ্রস নিট হয়েছে, তাই তো? তাহলে লিফো ফিফো করালাম, এখন কিছু মিক্স প্রবলেম আছে, এটা করতে হবে। দেখো, এখানে 17 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। 17 নম্বর অঙ্কটা, এই 17 নম্বরটা স্যাররা পরীক্ষায় দেয় আর স্টুডেন্টরা ভুল করে। এখন কি ভুল করে সেটা আমি বলে দিচ্ছি, যে 17 নম্বর অঙ্কটা আসলে কি ভুল করে। এই 17 নম্বর অঙ্কটায় স্টুডেন্টরা যে ভুলটা করে, এই যে দেখো, তারিখের সিরিয়ালটা যদি আমি দেখি, যে 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ, আবার 15 তারিখ, তাহলে তোমাকে তারিখের সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে তারিখের সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। 10 তারিখের পরে 15 তারিখ দিতে হবে, 10 তারিখের পরে 15 তারিখ, তারপরে 20 তারিখ, তারপরে 25 তারিখ, তারপরে 30 তারিখ, এইটা যেন কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, আমি একটা এভারেজ মেথড খুঁজতেছি, এভারেজ মেথডটা একটু করাই দিব। এই যে পাইছি। প্রবলেম 16, এভারেজ মেথড। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট। যারা এখনো জয়েন করেনি একটু মেনশন দিয়ে দিও তো ফ্রেন্ডদেরকে। অনেকে হয়তো জয়েন করেনি, একটু মেনশন দিয়ে দিও ফ্রেন্ডদেরকে, হ্যাঁ, সবাইকে। তাহলে 16 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের, 16 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এভারেজ মেথডও করতে বলেছে। দেখো এখানে নিচে লেখা আছে এভারেজও করতে হবে, ফিফো করতে হবে, লিফো করতে হবে। তো লিফো ফিফো মোটামুটি আমরা পারি। তারপরও এই অঙ্কটা একটু ব্যতিক্রম আছে, একটু দেখাই দিব আমি। বলছে লিমা ভ্যারাইটিস ডিস্ট্রিবিউটর স্পেশালাইজড ইন সফট ড্রিঙ্কস। লিমা ভ্যারাইটিস ডিস্ট্রিবিউটর এর সফট ড্রিঙ্কস স্পেশালাইজড, দ্য বিজনেস বিগান অপারেশন January 1, 2016 উইথ অ্যান ইনভেন্টরি অফ 500 কেসেস অফ সফট ড্রিঙ্কস দ্যাট কস্ট টাকা 20। 500 কেসেস যে সফট ড্রিঙ্কস, এটা নিয়ে সে ব্যবসা শুরু করেছে এবং দাম ছিল 20 টাকা করে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাসে তার যে অপারেশন হয়েছে, সে পণ্য কিনেছে 100 কেস, আবারও কিনেছে 200 কেস, আবারও 600 কেস কিনেছে, আবারও 400 কেস কিনেছে, সে কেনার উপরে আছে। এরপরে বলেছে এন্ডিং ইনভেন্টরি কনসিস্ট অফ 600 কেসেস অফ সফট ড্রিঙ্কস। মাস শেষে 600 কেস হাতে আছে। মাস শেষে 600 কেস হাতে আছে। তো মাস শেষে যে 600 কেস হাতে আছে, বিক্রি করেছে কিনা কেন বলে নাই। এখন সে তো প্রথমে স্টকে ছিল 500 কেস, এরপরে কিনেছে 100 কেস, আবার 200 কেস, আবার 600 কেস, আবার 400 কেস। তাহলে মাস শেষে 600 কেস হাতে থাকে কিভাবে? সে কি সব খেয়ে ফেলেছে, নাকি আত্মীয় স্বজনের দিয়েছে, নাকি বিক্রি করেছে? আমি কিভাবে বুঝবো যে কতটুকু বিক্রি করেছে? বলতে পারবা কতটুকু বিক্রি করেছে নাকি খেয়ে ফেলেছে এই যে লিমা?
লিমার অনেক সফট ড্রিঙ্কস পছন্দ, সে কি খেয়ে ফেললো না বিক্রি করলো? বিক্রি করলে কতটুকু বিক্রি করলো? কেউ বলতে পারবা? কত ইউনিট? আমি ধরে নিচ্ছি সে বিক্রি করলো, তাহলে কত ইউনিট বিক্রি করেছে, কোনো আইডিয়া আছে? কে বলতে পারবা? আচ্ছা, অনেকেই কমেন্টস করেছো। 700 কেস সোল্ড বলতেছে, ওকে ঠিক আছে, আমরা অঙ্ক করে করতে গিয়ে দেখবো। তো এভারেজ মেথডটা যেহেতু আমরা শিখি নাই, আমরা এখন এভারেজ মেথডটা একটু শিখে ফেলবো যে এভারেজটা কিভাবে করতে হয়। ছক একই, ছকে কোনো পার্থক্য নাই। আমাদের শুরুতে যে জানুয়ারি 1 তারিখে যেটা নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি, 500 কেস, এটা দিয়ে শুরু করব। 500 কেস 20 টাকা করে গুণ করলে হয় 10,000। এবার যে আমি পারচেস করেছি কয়বার? 1 2 3 4 বার পারচেস করেছি। এই 4 বার যে আমি পারচেস করলাম, পারচেস ওয়ান আমি এখানে লিখলাম, লেখার পরে আগে ব্যালেন্সের টাকাটা নিচে লেখার পরে এই যে নিচে 100 কেস, তারপরে 200 কেস লিখে দিলাম, 600 কেস লিখে দিলাম, 400 কেস লিখে দিলাম। যতগুলো পারচেস আছে সব আমি এখানে সুন্দর করে লিখে দিব। যতগুলো পারচেস আছে আমি সব এখানে সুন্দর করে লিখে দিব। এখন আমি বিক্রি করেছি নাকি বিক্রি করি নাই, এখানে কিচ্ছু লেখা নেই। আমি বিক্রি করেছি না বিক্রি করি না, এখানে কিচ্ছু লেখা নেই। এখানে শুধু লেখা আছে 600 কেস হাতে আছে, আমার হাতে আছে 600 কেস। তো আমার 600 কেস যদি হাতে থাকে, তাহলে আমি এখানে দেখো লিখেছি 600 কেস, এটা হাতে আছে, এটা বিক্রি হয় নাই। তাহলে আমি এখানে 600 কেস লিখে দিয়েছি, যেটা বিক্রি হয় নাই, মানে 600 কেস হাতে থাকবে। তাহলে বিক্রি করেছি কত কেস, এটা আগে বুঝতে হবে। তাহলে আমার টোটালটা যোগ দিতে হবে, এখানে টোটালটা যোগ দিব। যোগ দেওয়ার পরে 600 কেস বাদে বাকি সবগুলো বিক্রি করে দিব। 600 কেস বাদে বাকি সবগুলো বিক্রি করে দিব। এবার এইখানে প্রথম যে প্রশ্নটা আসে যে ভাইয়া এখানে যে 1200 ইউনিট বিক্রি হবে, আমি বুঝলাম কিভাবে বুঝলাম? 500 আর একে 600, 600 আর দুয়ে 800, 800 আর 600 1400, 1400 হচ্ছে আর 1800। 1800 থেকে যদি আমি 600 রেখে দেই, তাহলে 1200 ইউনিট বিক্রি করতে হবে। কিন্তু ভাইয়া এই রেটটা কোথায় পাইলেন, 23 টাকা 28 পয়সা? এই রেটটা আপনি কোথায় পাইলেন? এই রেটটা কেউ বলতে পারবা? 23 টাকা 28 পয়সা রেট আমরা যে বিক্রি করলাম, এই বিক্রয়ের রেট আমরা কোথায় পেলাম? কোনো আইডিয়া? আমরা রেট কোথায় পেয়েছি? আচ্ছা, আমি একটু শিখাই দিই রেটটা কোথায় পেয়েছি। আমরা এই সব অ্যামাউন্ট যোগ করব, সবগুলো, আর সব ইউনিট যোগ করব। তাহলে সব অ্যামাউন্ট যদি আমি যোগ করি, এটা হবে 41,900। আর সব ইউনিট যদি যোগ করি, এটা হবে 1800। তাহলে ওই টাকাকে 1800 দিয়ে যদি ভাগ করি, 23 টাকা 28 পয়সা হয়। এই রেট দিয়ে আমি বিক্রি করবো, এটা হচ্ছে এভারেজ মেথডের নিয়ম। যে অ্যামাউন্টকে ইউনিট দ্বারা ভাগ করতে হবে, টাকাকে ইউনিট দ্বারা ভাগ করতে হবে, যেটা হবে ওইটা হচ্ছে আমাদের রেট। ওই রেটে বিক্রি করতে হবে। কত ইউনিট? 1200 ইউনিট, 600 ইউনিট রেখে বাকিগুলো বিক্রি করে দিতে হবে। এটা হচ্ছে এভারেজ মেথডের রেট, দেখো নিচে দেওয়া আছে ওয়ার্কিংস এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের এভারেজ মেথড, পারবো এভারেজ মেথড? আচ্ছা, সবাই একটু কমেন্টস করে বলো যে এভারেজ মেথড কি আর করাইতে হবে নাকি তুমি পারবা, নাকি বুঝেছো? একটু সবাই একটু কমেন্টস করে জানাও তো, যে এভারেজ মেথডটা কি পারবা? একটু কমেন্টস করে জানাও।
ওকে, তাহলে সবাই মোটামুটি আমরা বুঝে ফেলেছি। এখন আমরা, আচ্ছা দেখো এখানে একটা জিনিস একটু শিখাই দিই। এন্ডিং ইনভেন্টরি বের করতে বলেছে। এন্ডিং ইনভেন্টরি কোনটা? বছর শেষে যেটা থাকে, যেটা বিক্রি হয় না, ওইটা এন্ডিং ইনভেন্টরি। এই যে 13,936, এটা কিন্তু এন্ডিং ইনভেন্টরি। 13,936 এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড কোনটা? এই কস্ট অফ গুডস সোল্ড যে টাকাটা আছে, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি নিচে লিখে দিব। এখন আসো গ্রস প্রফিট। এইটা তো তুমি জানো না, গ্রস প্রফিট কোনটা। এই গ্রস প্রফিট বের করার একটা সূত্র আছে। তাহলে গ্রস প্রফিট বের করার সূত্র কি? টোটাল সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। টোটাল সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে টোটাল সেলস 12,000 আমি বিক্রি করেছি, কিন্তু 23 টাকা 28 পয়সা দিয়ে করলে হবে না, কারণ এটা তো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এই অঙ্কের মধ্যে একটা রেট দেওয়া আছে, 40 টাকা করে বিক্রি করতে হবে। রেটটা বলা আছে 40 টাকা করে বিক্রি করতে হবে। তাহলে আমি 12,1200 ইউনিট 40 টাকা করে গুণ করে দিব। তাহলে যেটা হবে এইটা হচ্ছে টোটাল সেলস। আর কস্ট অফ গুডস সোল্ড এই যে দেওয়াই আছে 27,936, এটা বিয়োগ করলে যেটা পাবো এটা হচ্ছে গ্রস প্রফিট। তাহলে প্রফিটের সূত্রটা মুখস্থ করতে হবে, টোটাল সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বিয়োগ করে দিবা। এখন আর একটা রিকোয়ারমেন্ট বের করতে বলতে পারে। বলতে পারে গ্রস প্রফিট রেট, প্রফিটের পার্সেন্টেজ বের করো। ধরো এই ডি নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে আর একটা দিয়ে দিল যে গ্রস প্রফিটের একটা পার্সেন্টেজ বের করো। তো পার্সেন্টেজ তখন আমি কিভাবে বের করব? তখন একটা সূত্র আছে। উপরে লিখবা গ্রস প্রফিট, আর নিচে লিখবা সেলস ইন্টু 100। উপরে গ্রস প্রফিট, নিচে সেলস ইন্টু 100, যেটা হবে উত্তরে পার্সেন্টেজ বসায় দিবা। তাহলে এটা আর একটা রিকোয়ারমেন্ট শিখাই দিলাম, ঠিক আছে? তাহলে ফিফোতেও এই তিনটা রিকোয়ারমেন্ট বের করতে হবে, লিফোতেও এই তিনটা রিকোয়ারমেন্ট বের করতে হবে। তাহলে লিফো ফিফো এভারেজ মোটামুটি আমাদের ক্লিয়ার। এখন একটু কমেন্টস করে জানাও যে তুমি লিফো ফিফো এভারেজ সব পারবা কিনা, কোনো সমস্যা আছে কিনা। তাহলে আমরা কি কি শিখেছি আমি একটু বলে দেই। আমরা শিখেছিলাম পিরিয়ডিক পারপেচুয়াল জার্নাল, আমরা শিখেছি গ্রস মেথড নিট মেথড, আমরা শিখেছি বায়ার্স কোম্পানি সেলার্স কোম্পানি, আমরা শিখেছি লিফো ফিফো এভারেজ। মোটামুটি আমরা সব শিখে ফেলেছি। এখন 21 নাম্বার একটা অঙ্ক আছে পারপেচুয়াল মেথডে। এই অঙ্কটা আমরা একটু দেখবো প্র্যাকটিস। তার আগে একটু লিখে দাও যে লিফো ফিফো এভারেজ পারবা কিনা। আর কি লিফোতে বলেছিলাম যে বিক্রি করার সময় নিচ থেকে বিক্রি করতে হবে। ফিফোতে যেমন উপর থেকে বিক্রি করি, লিফোতে নিচ থেকে বিক্রি করতে হবে। তাহলে কারা কারা পারবো একটু কমেন্টস করে দেখাও, দেখাও একটু দেখি। আচ্ছা, অনামিকা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, বলছে ভাইয়া রিটার্ন থাকলে কি করব। ভেরি গুড কোশ্চেন। রিটার্ন থাকলে তুমি কি করবা? ধরো লিফোতে একটা বলেছে যে পারচেস রিটার্ন, পারচেস রিটার্ন। তাহলে পারচেসের যে ঘর আছে এখানে তো আমি শুধু শুধু পারচেসের এন্ট্রি গুলো বসাই। ধরো আগে দেখি এরকম এন্ট্রি আছে কিনা কোথাও। শীটের মধ্যে তো একটা থাকার কথা, ফেরত মনে হয় একটা আছে। পেজ 8 নাম্বারটা। এইখানে দেখো রিটার্ন রিলেটেড অঙ্ক আছে। সেলস রিটার্ন, পারচেস রিটার্ন। তাহলে 11 তারিখটা আমাদের শিখতে হবে যে সেলস রিটার্ন 10 ইউনিট,
আমরা এখানে তো রেট দরকার নাই। সেলস রিটার্নের যে 10 ইউনিট, এটা আমরা কিভাবে করলাম? তার একটু যদি মনোযোগ দাও, এখানে দেখবা 11 তারিখে সেলস রিটার্ন। সেলস রিটার্ন কিন্তু সেলসের মধ্যে লিখি নাই, সেলস রিটার্ন লিখেছি পারচেসের মধ্যে, বিপরীত পাশে। সেলস রিটার্ন সেলসে না লিখে বিপরীত পাশে লিখেছি, পারচেসের মধ্যে লিখেছি। যখন আমি সেলস রিটার্ন করব, রেট কোনটা নিব? আমি তো এখান থেকে 10 ইউনিট নিয়েছি, রেট তো দেওয়া থাকে না। তাহলে যখন আমি 10 ইউনিট সেলস রিটার্ন, এটা সেলসে না লিখে মানে কস্ট অফ গুডস সোল্ডে না লিখে পারচেসের ঘরে লিখবা। আর রেটটা কোনটা নিবা? লাস্ট আমি যে বিক্রি করেছি 10 তারিখে, লাস্ট বিক্রয়ের যে লাস্ট রেট, ওই রেটে ফেরত দিতে হবে। আবার বলছি, সবার শেষে যেটা বিক্রি করেছি ওই দিনের রেটটা নিতে হবে। তাহলে 64 টাকা করে নিতে হবে। তাহলে 10 × 64, 640। এখন বিক্রি করেছিলাম, এটা এটা ফেরত আসছে। তাহলে আগে বিক্রি করেছিলাম, পণ্য চলে গেছিল, এখন ফেরত আসছে, পণ্য বাড়তেছে না। তাহলে আমার ব্যালেন্সে 40 ইউনিট ছিল, 10 ইউনিট যোগ করে 50 ইউনিট হবে। ব্যালেন্সে 10 ইউনিট যোগ হবে, যেটা ফেরত আসছে এটা যোগ করে দিবা ব্যালেন্সে। এটা ব্যালেন্সে যোগ করে দিবা, 50 ইউনিট হবে। তাহলে পারচেস রিটার্নটা দেখো, 20 তারিখ। তাহলে পারচেস রিটার্ন পারচেসে লেখা যাবে না, কোথায় লিখবো? বিপরীত পাশে কস্ট অফ গুডস সোল্ডে লিখবো। তাহলে 20 তারিখে পারচেস রিটার্ন, এই যে কস্ট অফ গুডস সোল্ডে লিখেছি 5 ইউনিট। রেট কোনটা নিব? লাস্ট পারচেস করেছি যে রেটে, লাস্ট পারচেস 18 তারিখে পারচেস করেছি, লাস্ট 68 টাকা করে, তাহলে 68 টাকা করে নিব। তাহলে যখন আমি পারচেস রিটার্ন করি, আমি কিনেছিলাম, আমার পণ্য বেড়েছিল, এখন আমি ফেরত দিচ্ছি, তাহলে আমার পণ্য কমে যাবে না? তাহলে আমার গোডাউনের পণ্য কিন্তু কমে যাবে। আমি 5 ইউনিট ফেরত দিয়ে দিয়েছি, তাহলে আমার পণ্য কিন্তু কমে যাবে। তাহলে এখানে দেখো, 50 আর 35 ছিল না, এখন 50 আর 30 হয়ে গেছে, 5 ইউনিট কমে গেছে। তাহলে যখন আমি বিক্রয় ফেরত করব, তখন আমার গোডাউনের পণ্য বাড়বে। যখন আমি ক্রয় ফেরত করব, গোডাউনের পণ্য কমে যাবে, মাইনাস করে দিতে হবে। আচ্ছা, সেলস রিটার্ন, তাহলে সেলসে তো লেখা যাবে না। আর যদি সেলস রিটার্ন সেলসের ঘরে লেখো, তাহলে মাইনাস ফিগারে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ঠিক আছে, ওই নিয়মেও করা যাবে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি আমরা পারবো, সেলস রিটার্নটা। এখন এটা পারপেচুয়ালে জার্নাল করাবো। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে 2 নাম্বারটা পারপেচুয়ালে করতে বলেছে। আল মামুন বলতেছে যে এনইউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ে কে নিয়মিত আছে কিনা। মিনিমাম মিনিমাম 50-60 জন আছে যারা নিয়মিত ক্লাস করে এনইউ ম্যানেজমেন্টে। আচ্ছা, যেটা বলছিলাম, 2 নম্বর অঙ্কটা পারপেচুয়ালে করতে হবে। সো প্রথমটা বলেছে পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে পণ্য ক্রয় করেছো। শর্ত দেওয়া আছে 2/10 N30 এফওবি শিপিং পয়েন্ট। বাকিতে পণ্য ক্রয় করলে আমরা তো জানি পারপেচুয়াল মেথডে জাবেদা কি হয়। বাকিতে যখনই আমরা পণ্য ক্রয় করব, পারপেচুয়ালে জাবেদা হবে মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। এই যে জাবেদা দিয়েছি, মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। 3 তারিখে আছে রিটার্ন, আমি যে পারচেস করেছি 1 তারিখে, এখন ফেরত দিয়েছি, তাহলে এটা ক্রয় ফেরত। এটা হবে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরতে যাবে দেখি, অ্যাকাউন্টস পেবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমি কিন্তু পারপেচুয়ালের জাবেদার নিয়ম শিখাইছিলাম, ঠিক আছে? পারপেচুয়ালের জাবেদার নিয়ম শিখাইছিলাম। এখন সেই নিয়ম তুমি যদি না পারো, তাহলে কিন্তু আজকের ক্লাস, এই পারপেচুয়ালের ক্লাস তুমি কিন্তু বুঝবা না। কারণ আমি নিয়ম শিখাইছি যে পারপেচুয়ালে জাবেদা কি হবে, পিরিয়ডিকে জাবেদা কি হবে, প্রথম ক্লাসে আগের ক্লাসটা করতে হবে। তাহলে 8 তারিখে বিক্রয়, বিক্রয় শিখেছি 2টা জাবেদা। বিক্রয়ের শিখিয়েছি 2টা জাবেদা হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট একটা, এই যে লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট একটা। আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমি 21,000 টাকা লিখবো, কিন্তু এখানে কস্ট অফ গুডস সোল্ডে কেনা দামের কোনো টাকা দেওয়া নাই। কেনা দাম না থাকলে 75% করে দিবা, 21,000 টাকার 75% করে বসাই দিবা। এই 21,000 টাকায় বিক্রি করেছি, আর কেনা দাম যদি না থাকে 75% করে বসাই দিবা কস্ট অফ গুডস সোল্ডে। 75% করে বসাই দিবা, কস্ট অফ গুডস সোল্ডে। 75% করে বসাই দিবা, 75% করে বসাই দিবা। এই 21,000 টাকা বিক্রি করেছি, আর কেনা দাম যদি না থাকে 75% করে বসাই দিবা কস্ট অফ গুডস সোল্ডে। 21,000 টাকা বিক্রি করেছি, আর কেনা দাম যদি না থাকে 75% করে বসাই দিবা, কস্ট অফ গুডস সোল্ডে।
10 তারিখে পরিবহন খরচ দিয়েছি, তাহলে এটা হচ্ছে কবের পরিবহন? 8 তারিখের পরিবহন। 8 তারিখে তো আমরা বিক্রি করেছিলাম, তাহলে এটা বিক্রয় পরিবহন হবে। তাহলে বিক্রয় পরিবহনে যাবে দেখি ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে বিক্রয় পরিবহনে যাবে। 11 তারিখে আমি আবারও পারচেস করেছি, তাহলে পারচেসে যাবে তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এটা পারো। 12 তারিখ ফ্রেইট, 11 তারিখে যে পণ্য কিনেছি সেটার পরিবহন খরচ, কিন্তু 12 তারিখ জাবেদাটা হবে না। এই প্রশ্নটা সবাই করবে, ভাইয়া কেন হবে না? এটা তো পরিবহন 1500 টাকা। 11 তারিখে লেখা ছিল এফওবি ডেস্টিনেশন, এটা একটু মাথার মধ্যে ঢুকাইতে হবে। এফওবি ডেস্টিনেশন মানে পরিবহন খরচ বিক্রেতা দিবে। আবার বলছি, এফওবি ডেস্টিনেশন মানে পরিবহন খরচ বিক্রেতা দিবে। তো তুমি তো বিক্রেতা না, 11 তারিখে তুমি তো পণ্য কিনেছো, তুমি তো ক্রেতা। তাহলে যেহেতু পরিবহন খরচটা বিক্রেতা দিবে, তুমি এখানে ক্রেতা, তো তোমাকে এটা জাবেদা দিতে হবে না। 13 তারিখে পেইড করেছো, 1 তারিখে যে কিনেছিলে ওইটা টাকা পরিশোধ করেছিল 13 তারিখে। তাহলে 13 তারিখে যদি করো, এটা তো 10 দিনের পরে পরিশোধ করেছো, তাহলে পুরো টাকাই পরিশোধ করতে হবে। আমরা জাবেদা দিব অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। 500 টাকা মাইনাস করেছি কেন জানো? কারণ 500 টাকা ফেরত ছিল। 500 টাকা ওই যে 3 তারিখে ফেরত ছিল, তাহলে 10,500 টাকা দিয়ে কিনেছিলাম, 500 টাকা ফেরত, তাহলে বাকি 10,000 টাকা পরিশোধ করতে হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 14 তারিখে টাকা রিসিভ করেছো, 8 তারিখে না বিক্রি করলে 21,000 টাকা, 14 তারিখে তুমি টাকাটা পেয়েছো। 14 তারিখে না, 18 তারিখে। তাহলে 8 থেকে 18, 10 দিনের মধ্যে। তাহলে যখন আমি 10 দিনের মধ্যে টাকা পাবো, তখন যাবে হবে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল বলে পুরো 21,000 টাকা, কিন্তু পুরো 21,000 টাকা তুমি তো পাবা না, কারণ 10 দিনের মধ্যে পাইছো না। তাহলে ডিসকাউন্ট করো 2%, 420 টাকা হয়। তাহলে ক্যাশ কত পাবা? 20,580। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 25 তারিখ বিক্রি করেছো, বিক্রয়ের কয়টা যাবে? হয় দুইটা যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 5,000, আর একটা ওই যে কেনা দামের জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, ওইটা 75% করে বসাই দিবা। যদি কেনা দাম না থাকে 75% করে বসাই দিতে হয়, ঠিক আছে? 26 তারিখ হচ্ছে পরিবহন খরচ দিয়েছো। তাহলে এখানে বলছে 25 তারিখের এন্ট্রির পরিবহন, তো 25 তারিখে তুমি তো বিক্রি করেছো, এখানে লেখা ছিল শিপিং পয়েন্ট। তো শিপিং পয়েন্ট মানে কে দিবে? ক্রেতা দিবে। কিন্তু তুমি তো ক্রেতা না, তুমি তো বিক্রেতা, তাই এই জাবেদা তোমার দিতে হবে না 26 তারিখে। তাহলে পরিবহন খরচের জাবেদা যখন দিবা, একটু মাথা ঠান্ডা করে দিবা। কিভাবে? যদি লেখা থাকে শিপিং পয়েন্ট তাহলে বুঝবা ক্রেতা দিবে, যদি লেখা থাকে ডেস্টিনেশন তাহলে বুঝবা বিক্রেতা দিবে। তাহলে এইভাবে আমাদের জাবেদাগুলো করতে হবে। তাহলে এরকম তোমাদের পরীক্ষায় আসবে পারপেচুয়াল মেথডে জাবেদা। আর অ্যাকাউন্টিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে লিফো ফিফো আসে, 7 কলেজ ম্যানেজমেন্টেও লিফো ফিফো আসে। তবে পারপেচুয়ালের জাবেদাটা সবার জন্য ইম্পর্টেন্ট। গ্রস মেথড জাবেদা, নিট মেথড জাবেদা, বায়ার্স কোম্পানি, সেলার্স কোম্পানি, পারপেচুয়াল, এগুলো সব ইম্পর্টেন্ট। যেগুলো করাইছি ইনশাল্লাহ এর মধ্য থেকে কমন চলে আসবে। ঠিক আছে? আর বই থেকে কিছু বিগত বছরের বোর্ড কোশ্চেন পড়েও আমরা নেক্সট ক্লাসে মার্চেন্ডাইজ করাবো না, ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করাবো। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক অবস্থার বিবরণী, এই চ্যাপ্টারটা শুরু করব। তাহলে একটু কমেন্টস করে জানাও যে আজকের ক্লাসটা তুমি বুঝতে পেরেছো কিনা। আজকের ক্লাসটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস, সবাই একটু কমেন্টসটা করি। লাস্ট একটা কমেন্টস করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছে কিনা সবাই। আর নেক্সট ক্লাসে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করাবো। ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কি সবারই আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তো ওইটা নেক্সট ক্লাসে করাবো। শিপিং পয়েন্ট মানে ক্রেতা দিবে পরিবহন খরচ, কিন্তু 25 তারিখে তুমি বিক্রি করেছো, তাহলে তুমি তো ক্রেতা না, তুমি বিক্রেতা। তাহলে 26 তারিখের যে পরিবহন খরচ, এটা তোমাকে দিতে হবে না, এটা ক্রেতা দিবে। নাসির বলছে এই ক্লাসগুলো রেকর্ড পাওয়া যাবে বিবিএ ভিশন কোচিং, আমাদের যে ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে ওখানেই
ক্লাসটা রেখে দিব ওখানে, ডাউনলোড ওখান থেকে দেখতে পারবো পরে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এনইউ এর জন্য কোন মেথড? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য জার্নাল এবং লিফো দুইটা ইম্পর্টেন্ট। কেয়া আক্তার এভারেস্টটা এই যে ভিডিও দিয়ে দিব, ভিডিওটা দেখে নিবো আবার, ঠিক আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওইটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাস হবে, একটা ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট নেক্সট ক্লাসে কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিব, হ্যাঁ। নেক্সট ক্লাস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ন্যাশনালের প্রথম পরীক্ষা হিস্ট্রি, পরের পরীক্ষাটা কি এবং কয় তারিখে বলো তো ন্যাশনালের? যারা ফার্স্ট ইয়ার ন্যাশনাল আছো, সেকেন্ড পরীক্ষা কয় তারিখে তোমাদের এবং কোন সাবজেক্ট? তাহলে আমি কিন্তু তোমাদের লাইভ ক্লাসে ইকুয়েশন করাইছি, মার্চেন্ডাইজিং করাইছি, স্পেশাল জার্নাল করাইছি, অ্যাডজাস্টিং করাইছি, ওয়ার্কশিট করাইছি, এরপরে জার্নালে যা ট্রায়াল ব্যালেন্স করিয়েছি এগুলো সব কিন্তু করিয়েছি। রেশিও অ্যানালাইসিস গত ক্লাসে করিয়েছি, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 28 তারিখে মার্কেটিং, 24-এর পরে, তাই তো? ঠিক আছে, চিন্তা করছি কালকেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্লাসটা নিয়ে নিব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আগামী কালকেই নিয়ে নিতে পারি, হ্যাঁ। আমি জানিয়ে দেবো, নিলে আগামী ক্লাসে আমি জানিয়ে দিব। সবাই করবা আগামী ক্লাসে, যে কয়জন ক্লাস করতে চাই আগামীকালকে যদি নেই? আগামীকাল যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা নেই, কয়জন ক্লাস করতে পারবা একটু কমেন্টস করে জানাও দেখি। যদি বেশি সংখ্যক হয়, যদি 50টার উপরে কমেন্টস করে যে হ্যাঁ কালকে নিলে করতে পারবা, তাহলে আগামীকালকেই নিয়ে নিব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট আগামীকাল রাত 10:30টায় নিয়ে নিব, যদি 50 জনের উপরে কমেন্টস করে যে হ্যাঁ করতে পারবো। 50 জনের উপরে যদি ক্লাস করতে চায় আগামীকালকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমি আগামীকালকেই 10:30টায় নিয়ে নিবো, রাত 10:30। কিন্তু 50 জন কমেন্টস পাইতে হবে, আমি একটু দেখি কারা কারা কমেন্টস করতেছো, কতজন। হ্যাঁ, অনেকজন কমেন্টস করেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে নিয়ে নিব, আগামীকালকেই নিব, যেহেতু অনেকজন কমেন্টস করেছো আগামীকালকেই। তাহলে এটার ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে? আগামীকালকের এটার ক্লাসটা নিয়ে নিব, যেহেতু সবাই তোমরা করতে চাচ্ছ। তো ঠিক আছে, তাহলে আজকে আর ক্লাস নিচ্ছি না, আজকে আমরা শেষ করে দিচ্ছি। আগামীকাল 10:30টায় ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্লাসটা হবে, তোমরা সবাই গ্রুপে জানাই দিও, ঠিক আছে? 10:30-এর আগে? আচ্ছা ঠিক আছে, যদি নিতে পারি আমি আমি টাইমটা জানাই দিব, এখন জানাচ্ছি না। হয়তো 10টায় শুরু করতে পারি, যদি তোমরা চাও অসুবিধা নেই, 10টায় শুরু করতে পারি। তাহলে আচ্ছা, আজকের মতো এখানে শেষ করে দিই। ইনশাল্লাহ কালকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা ক্লাস শুরু করবো, একদম বেসিক থেকে ফরম্যাট দিয়ে আমি ধাপে ধাপে আস্তে আস্তে করে সুন্দর করে বুঝাই দিব, হ্যাঁ। তো টেনশনের কিছু নেই, আমি খুব সুন্দরভাবে আগে ফরম্যাটটা বুঝাবো, তারপরে বাছাইকৃত কিছু অঙ্ক করাই দিব, যাতে অনেকে ভয় পায় না যে ভাইয়া এই চ্যাপ্টারটা স্কিপ করলে হয় না। আমি একদম বেসিক কিছু অঙ্ক যেগুলো পরীক্ষায় আসতে পারে, একদম বেসিক থেকে কিছু সুন্দর করে শিখাই দিব, যাতে ইনশাল্লাহ পরীক্ষায় আসলে তুমি অ্যান্সার করতে পারো সুন্দরভাবে, ঠিক আছে? রেশিও অ্যানালাইসিসের ক্লাসটা দিয়ে দিব, আজকে গ্রুপে দিয়ে দিব, দেইনি?
আজকে গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।